সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ইস্পানি মিসবাপুর শুভরাত্রিতে, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আসলে এখন যে রাজনৈতিক আলোচনা, তার মধ্যে আসলে উপজেলা নির্বাচনটি বড় একটা আলোচনা, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওবায়দুল কাদের সাহেব একদিকে এক কথা বলছেন, রিজভী সাহেব অন্যদিকে তার পাল্টা কথা বলছেন। আবার দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকেও তার নেতৃবৃন্দর একে অপরকে নানা রকমভাবে মিশ্র প্রতিক্রিয়ামূলক তার কথা বলছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি আজকে অতিথি যাদেরকে আমন্ত্রণ করিয়ে পেয়েছি আমাদের স্টুডিওতে, তাদের সাথে একটু পরিচয় করতে আমার সর্বপ্রথমে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার রয়েছেন আমাদের সাথে। আমি কাউসার ভাইকে অভিনন্দন জানাই আমাদের আজকে অনুষ্ঠানে আসবার জন্য। একই সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি রয়েছেন আমাদের সাথে। দুজনকে আমন্ত্রণ জানাই। আসলে টকশোতে আলোচনা করতে করতে এখন আর আলোচনার খুব একটা বিষয় খুব একটা নাই। সে আলোচনার যে একটি মেজাজ, যে একটি মানুষের মধ্যে আগ্রহ, সে আগ্রহটা কিন্তু খুব বেশি বিষয় নির্ধারণ সেগুলি খুব একটা নাই। তবে এখন সামনে একটা উপজেলা নির্বাচন আছে, সেই নির্বাচনটাকে নিয়ে হয়তো আমরা কথা বলবো। তবে আমি একটা কথা রিয়াজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করছে, যেটি আমরা দেখেছি যে আব্দুল সালাম সাহেব তিনি বলেছেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপি বিষয়ক সম্পাদক পদ দিলে তাকে ভালো হতো, কারণ তিনি বারবার এই বিএনপি আতঙ্কে তার ঘুম হয় না বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন খেয়ে ফেলেছে, স্থানীয় নির্বাচন করে কী লাভ, অর্থাৎ উপজেলা নির্বাচনের কথা বলেছেন। আগে নির্বাচন হতো নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে, সে নির্বাচনে বিএনপি অংশ নিত, এখন এই কারণের জন্য বিএনপি আর অংশ নিচ্ছে না। প্রথমত যেটি সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব ঘুম ভেঙে যাচ্ছে এবং তিনি বিএনপি বিষয়ক সম্পাদক হলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক নীলুফার চৌধুরী মনি, এটিএন বাংলা যারা অনুষ্ঠান দেখছেন। আপনি প্রথমেই বলেছেন ওবায়দুল কাদের সাহেব একজনের কথা বলছেন, রিজভী সাহেব একজনের কথা বলছেন, পাল্টা কথা বলছেন। এটা তো স্বাভাবিক, দুই দল তো একসঙ্গে কথা বলবে না। দেখুন, উপজেলা নির্বাচন এটা স্থানীয় সরকারের নির্বাচন। আপনি জানেন এটা তো সরকার পরিবর্তনের নির্বাচন না। এবং আমাদের যে নির্বাচন কমিশন, যেটা সাংবিধানিকভাবে গঠিত, এবং বলবো স্বাধীনতার 53 বছর পর একটা আইনের মাধ্যমে কিন্তু এবার নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমি এটা বলছি কেন, এই নির্বাচন কমিশনের কিন্তু দুইটা দায়িত্ব। একটা হলো রাষ্ট্রপতি নির্বাচন করা, একটা জাতীয় সংসদ নির্বাচন করা। সাংবিধানিকভাবে শপথ নেয় দুইটা নির্বাচন করার জন্য। এখন যে স্থানীয় সরকার নির্বাচনগুলি হচ্ছে, এটা কিন্তু ওনারা বাধ্য নয়। এলজিডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় তার রিকোজিশন দেয় আমাদের নির্বাচনগুলো করে দেওয়ার জন্য। এখন এই যে কথা আসছে কারো দিনের নির্বাচন, এই যে প্রশ্ন, এটা কিন্তু একটা রাজনৈতিক দল যারা বৈধ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের সাজে না। পাশাপাশি এই যে নির্বাচনে আমরা আইন কিন্তু আছে, দলীয়ভাবে নির্বাচন হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলীয় প্রতীকে নির্বাচনটা করব না। এখানে কিন্তু সব দল অংশগ্রহণ করতে পারে এবং করছেও সেটা। দেখুন, আওয়ামী লীগও একাধিক প্রার্থী আছে, কিন্তু বলা যাবে না কে আওয়ামী লীগের প্রার্থী, যার যার অবস্থান থেকে করছেন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারাই নির্বাচন অংশগ্রহণ করবে না, এবং আমরা একটা বিরাট ফর্দ দেখেছি, যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করেছে। হয়তো কয়েকদিন পর স্থায়ী বহিষ্কার করবে, যেটা আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছিলাম। আজকে আপনি লক্ষ্য করে দেখেছেন গাজীপুরের একজন চেয়ারম্যান প্রার্থী বলেছেন যে আমরা দলটা করি, আমাদের দলের নেতারা এসি রুমে বলে সিদ্ধান্ত দেয়, আমরা যারা ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক রাজনীতিরা করি, তারা যদি এই নির্বাচনটা না করি, দল নেতাকর্মীর সাথে না থাকি, আমরা যিনি বলেছেন তিনি কি এসি রুম ব্যবহার করেন না নাকি? উনি বলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উপজেলা পর্যায়ে এসির ব্যবহার কম, তবে এটাও ঠিক এখন উপজেলা পর্যায়ে এসি যাচ্ছে, বিদ্যুতের ব্যবহার বেড়েছে। একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে কি, আমি তিনজনের মন্তব্য এখানে আজকে একটু স্টাডি করে এসেছি। প্রথমত মুজিবুল হক চুন্নু, তিনি ইত্তেফাকে এক সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীনদের একচ্ছত্র আধিপত্য প্রশাসনের ভূমিকায় অন্য কোনো প্রার্থী নির্বাচনে টিকতে চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা আমি চুন্নু সাহেবের বক্তব্য বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে কি আপনার কাছে এরকম, যে আজকে দেখেন যে বলা হয় যে এই নির্বাচনটাও আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ হচ্ছে, স্বতন্ত্র প্রতীক নিয়েই করছেন।
তাহলে এই যে জাতীয় পার্টি বলি, জাসদ বলি, ওয়ার্কার্স পার্টি বলি বা অন্যান্য পার্টি বলি, বিএনপি নির্বাচনে আসেনি অফিসিয়ালি তারা বলছেন, তাহলে এত পার্টির আর বাকি বাকি প্রার্থীরা কোথায়? কারণ আপনার তো এই তিনটা পার্টি তো দলীয় প্রতীকে নির্বাচন করছেন, তাদের প্রার্থীরা কোথায়? না, সব আপনি প্রার্থী কি আওয়ামী লক্ষ্য করে লীগের প্রার্থী? দেখেন, মানে এই আওয়ামী লীগ ভার্সেস আগামী পরশুদিন যে নির্বাচন হচ্ছে, জি 8ই মে প্রথম যেটা 8 যেটা হচ্ছে, আপনি দেখেন প্রার্থী সংখ্যা কত। না, সেই প্রার্থীর মধ্যে প্রশ্নটা হচ্ছে সবই কি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী না, লীগ এখানে তো আমরা সেভাবে আইডেন্টিফাই করতে চাই না। আচ্ছা, আমরা তো বলছি না কি আওয়ামী লীগের প্রার্থী। এখানে আমাদের নির্বাচনী আইন, উপজেলা আইনে যারা প্রার্থী হওয়ার যোগ্য, কিন্তু একটা সংবিধানও আছে, উপজেলা নির্বাচন আইনেও বিধিত কিন্তু সেটা আছে, তারা প্রার্থী হয়েছে। আমরা কি বলতে চাচ্ছি আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের সমর্থিত বলার সুযোগ আছে? আপনারা বলছেন না, প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। যেমন জাতীয় পার্টি তাদের মাত্র 5, 7, 8, 10 জনকে বেশি ক্যান্ডিডেট দিতে পারেনি, জাসদ পারেনি, ওয়ার্কার্স পার্টি পারেনি, অন্য কোনো পার্টির কিন্তু কোনো ক্যান্ডিডেট নাই। কিছুদিন আগে কিন্তু কাজী ফিরোজ রশিদ তিনি কিন্তু বলেছিলেন যে ব্যাংক একীভূতকরণ যেরকম করা হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু ছোট ছোট রাজনৈতিক দলগুলোকেও কিন্তু একীভূতকরণ করা হচ্ছে। না, আপনি এই পয়েন্টটায় থাকেন জি, যে কোন দল আসছে না কেন, আসছে না নাকি আসতে পারছে না? দুইটাই যদি ধরে নেন আপনি, আচ্ছা, এখানে নির্বাচন তো আর বললেই হবে না আমি নির্বাচনে জিতে চাই। টাকা লাগবে, মাসেল লাগবে, রাজনৈতিক সক্ষমতা লাগবে, আচ্ছা জনগণের সাথে উঠা বসা লাগবে, আচ্ছা, একটা সাংগঠনিক অবস্থান থাকতে হবে, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন। দেখুন, একটা উপজেলায় আমি যদি মনে করেন 150টা ভোট কেন্দ্র, 150টা ভোট কেন্দ্রে আপনার নেতাকর্মী থাকতে হবে, সমর্থক থাকতে হবে, আপনার এজেন্ট থাকতে হবে। আপনি ঘোষণা দিলে তো আর হবে না, থাকতে পারবে না। দেখুন, এই আপনি যেটা শুরু করেছিলেন রিজভী সাহেব, যেটা বা সালাম সাহেবের যে কথাটা, আমি ওনাকে সম্মান করি। উনিও দীর্ঘদিন নির্বাচন করেছেন, আমিও নির্বাচন প্রক্রিয়া অনেকদিন কাজ করেছি। কিন্তু বলি কি, যদি এই দলটির, আমি নাম নিতে চাই না, আপনি তো বলবেন যে আমিও নাম নিচ্ছি, যদি সেই সক্ষমতা থাকতো, জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 42,000 ভোট কেন্দ্র, প্রায় 1.25 লক্ষ বুথ, এই বুথে কিন্তু আপনাকে একজন প্রতিনিধি দিতে হবে প্রার্থীর পক্ষে। বিএনপি সেই প্রতিনিধিত্বের সক্ষমতা নাই, আমরা সেটা ধরে নেব যদি থাকতো। আচ্ছা, এই রেসে কেউ বসে থাকে না। আচ্ছা আচ্ছা, আপনি চোখের সামনে নির্বাচন একটা বিষয় যাবে, আপনি নির্বাচন করবেন না, ক্ষমতায় কে যেতে না চায়। তার মানে যদি ঘোষণা দিয়ে আসতে চান, আপনাকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে। বিএনপির এখন যে অবস্থা, তারা একটা এজেন্ট দেওয়ার মতো সক্ষমতা 1.25 লক্ষ বুথে, 1.25 লক্ষ 42,000 ভোট কেন্দ্রে। হ্যাঁ। দেখেন, ওনারা সমাবেশ করেছেন, মহাসমাবেশ করেছেন, কোথায়? বিভাগীয় পর্যায়ে। এই নীলফামারী চৌধুরী মনির আমরা দেখেছি, সিলেট গিয়েছে, রাজশাহী গিয়েছে, সব জায়গায় গিয়েছে, ঢাকায় করেছে তো একটা, ঢাকায়ও করেছেন, গোলাপবাগে করেছেন, আমরা দেখেছি পিকনিক সেটা তো আমরা বলতে করেছেন। কিন্তু দেখুন, সমাবেশ করলে তো আর বলা যাবে না যে একটা সরকারি দল পদত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে, বিষয় তা না। আপনি করতে পারেন, এবং এই অবস্থান কিন্তু এখনো আছেন। লক্ষ্য করে দেখেছেন, আমাদের প্রধান প্রধান বিরোধী দলগুলো সব কথাই বলছেন সরকারের বিরুদ্ধে, এমন কোনো কথা না যে বলছেন না। এটা তো স্বাধীনতা একটা, মানে কথা বলার স্বাধীনতা আছে, অবশ্যই স্বাধীনতা আছে, সভা করার স্বাধীনতা আছে, ভোট দেওয়ার স্বাধীনতা কি আছে? ভোট তো ওনারা লিফলেট বিতরণ করেন ভোটে না যাওয়ার জন্য। আচ্ছা, জাতীয় সংসদে দেখেছেন ওনারা লিফলেট বিতরণ করেছেন ভোটে যাবেন না। এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার, ভোটারের মৌলিক অধিকারকে ওনারা ব্যাহত করতে চাচ্ছেন। তারপরও 42% ভোট কিন্তু পড়েছে। আমরা মনে করি এই দলটি যদি আসতো, হয়তো এটা 60-70% ভোট হতো। ওনারা ওই পথে, আমি বলবো না ওনাদের সাংগঠনিক ব্যর্থতা না কি ব্যর্থতা আছেন, সেই আছে কিনা, বেশ কিনা বাংলাদেশ আওয়ামী লীগ নিঃসন্দেহে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দলটি প্রায় 15-16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমাদের তো এখন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতৃত্ব পেরেছে। আপনি যেটা বললেন, এখন কিন্তু অনেকের এমপি প্রার্থীর অবস্থান হয়েছে, উপজেলায় প্রার্থী হওয়ার 300 পদের জন্য দেখা যাচ্ছে 3000 প্রার্থী হতে দিয়েছে আপনাদের, উপজেলায় হয়েছে, তাই না? জানেন না বিএনপির কি অবস্থা? আমি একটু রিয়াজ ভাই আসছি, আমি আপার কাছ থেকে আসি। আপনি অনেকগুলি প্রশ্ন করেছেন এবং সেই সাথে আমি কিছু জড়ে দিতে চাই। নীলফামারী আপা, দীর্ঘদিন থেকে কিন্তু আপনার ক্ষমতার বাইরে রয়েছে, নির্বাচন করছেন না, একবার মাঝে করেছেন, আবার সর্বশেষটি সেটি আপনারা বর্জন করেছেন। বর্জনের ডাক দিয়ে কী অর্জন করেছেন সেটি ভালো বলতে পারবেন। ভাই যেটি বললো যে 42,000 ভোট কেন্দ্রে বলছিলেন নাকি, 42 ভোট কেন্দ্রে, সেখানে আপনাদের এজেন্ট দেওয়ার সক্ষমতা আছে কিনা প্রশ্ন তুলেছেন। এর সাথে আমি যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের 2-4টা মন্তব্য বলি, তিনি বলেছেন বিএনপি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, বিএনপি পরিশ্রান্ত, বিএনপি হতাশাগ্রস্ত, বিএনপির বোধ শক্তি লোপ পেয়েছে, বিএনপি দিন দিন দেশ ও রাষ্ট্র জনগণের শত্রুতে পরিণত হয়েছে। সব কিছু মিলিয়ে রিয়াজুল কবির ভাই এবং জনাব ওবায়দুল কাদের সাহেবের যে মন্তব্য,
তা নিয়ে আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, অনেকগুলো কথা বলেছেন উনি। আমি একটা কথা বলতে চাই, তার এক কথায় বলা যায়, এক কথায় প্রকাশের মতো। বিএনপি ধরেন সব কথাই তাদের ঠিক। বিএনপি এই যে এজেন্ট দিতে পারবে না 42,000 কেন্দ্রে, বিএনপি যদি এজেন্টই দিতে না পারে তাহলে বিবিসি বাংলা আজ থেকে 6 মাস আগে সাক্ষাৎকারে তারা লম্বা ছাপছে প্রতিবেদনে তারা লিখেছে বিএনপির 4 মিলিয়ন লোকের নামে আসামি করে মামলা আছে। যে দলটার 4 মিলিয়ন শুধু আসামি থাকে আরও 6 মাস আগে, এই 6 মাসে আরও 500,000 বেড়েছে সেই দলের। এবং বিএনপি কারা করে, 1 ঘন্টার নোটিসে যখন বিএনপির লক্ষ লক্ষ মানুষের ঢাকা প্রকম্পিত হয়, খুব বেশি দূরের কথা না, 1 তারিখে 1 মে গেছে, কোনো ওই ধরনের কেউ নাই। এত গরম, আপনার 45-43 এরকম হলো আপনার গরমের হার, যেটা রেকর্ড পরিমাণ, 60-70 বছরেও এরকম গরম পড়ে নাই। তার মধ্যে বিএনপি এই দুপুর থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত আপনার এত বড় মিটিং কিভাবে মিছিল করে আপনি বলেন যে বিএনপি এজেন্ট দিতে পারবে না? বিএনপি এজেন্ট দিতে পারবে না, না তাদের পেশি শক্তি। তাদের পেশি শক্তি মানে সরকারিভাবে যে এজেন্ট, ওনারা একটা দেশের এজেন্ট, আর ওনাদের এজেন্ট হলো সরকারের যে প্রশাসনের যে শক্তিগুলো, লাইক পুলিশ বাহিনী। তাদের বন্দুকের গুলি ছাড়া বিএনপিকে ভয় দেখাতে পারে জেল, জুলুম, হুলিয়া এবং গুম আছে নাকি এত শক্তি? আপনার কথা যদি আমি ধরে নিই যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি দুর্বল হয়ে গেছে, হতাশাগ্রস্ত, বিভিন্ন বোধ শক্তি লোপ পেয়েছে, যদি তাই হয়, ওবায়দুল কাদের সাহেব তো বিরাট ক্ষমতাধর ব্যক্তি, 2% ভোটও পায় নাই 7ই জানুয়ারিতে, 42.41.8 দেখিয়েছে। 1 ঘন্টার ব্যবধানে 25-30% ভোট বাড়িয়ে ফেলেছে। সেই ওবায়দুল কাদের কেন বলে হঠাৎ চাপ অনুভব করছি? উনি যে এই কথাটা বলে, তাহলে তো এই চাপটা কাদের চাপ? চাপের কথা বলেছে। তার এই চাপটা ধরেন, বিএনপি যদি না থাকে, জাতীয় পার্টি তো নাই, 11টা আসন, তাহলে কিসের চাপ? আমি জানতে চাই, বলতে চাই এই চাপটা কিসের? কিংবা প্রধানমন্ত্রী যখন বলে বাম ডান সব এক হয়ে গেছে, অথবা যখন বলে যে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কারা আসবে? তারা আমাকে উৎখাত করবে, এই তারাটা কারা? নিশ্চয়ই প্রশাসন, তাকে যারা ভোট দিয়ে পাশ করিয়েছে তারা না। নিশ্চয়ই পুলিশ বাহিনী যারা তাকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করেছে তারা না। তাহলে এই তারাটা কারা? যে তারা এত ভয়ে ভীত যে বাইরে থেকে 2-3 দেশ যেখানে ভ্রমণের কথা ছিল, তড়িঘড়ি করে এসে সংবাদ সম্মেলনে এই ধরনের কথা বলার তো কোনো কথা না। বিএনপি, আপনারা জানেন, বিএনপি এই তড়িঘড়ি একক এই আমি আর দামির নির্বাচনে বিএনপি কিন্তু কিছুই, মানে ওই 7 তারিখ সারাদিন পরিবারকে সময় দিন, বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমান সাহেবের কথা শুনে পরিবারকে সময় দিয়েছে, কেউ ভোট দিতে যায় না। যেটা এখনো উপজেলা নির্বাচনে আপনি ধরে নেন ভোট দিতে কেউ যাবে না, তারা কিছু ডামিরে তারা সাজিয়ে দেখাবে। আপনাদের টেলিভিশন যেখানে যেখানে যাবে তারা একটা লাইন করে, আমি বললাম আপনি লিখে নেন, তারা ওইখানে ওই লাইন ধরায় ওই শোটা দেখাবে সারা বিশ্বকে। আপনারা কিন্তু এই কথা দীর্ঘদিন থেকে বলে আসছেন, আমরা প্রমাণেও দেখিয়েছি। যেমন আপনারা বহুত বছর আগের কথা বলছি, শুরু করেছিলেন যে আন্দোলন হবে রোজার পরে, রোজা শেষ হলে বলতেন ঈদের পরে, রোজার ঈদ শেষ হলে বলতেন আন্দোলন হবে কোরবানির ঈদের পরে, নানা রকম কথা কিন্তু বলতেন। এখন আপনি দেখেন যে আপনারা বলছেন যে ডামি আমি নির্বাচন কথা বলছেন, কিন্তু নির্বাচন হয়ে গেল, সংসদ সদস্যরা শপথ নিল, মন্ত্রী পরিষদ, আমি জনাব অ্যাঙ্কার, আমি আপনাকে বলছি, আপনি কি এই নির্বাচনটাকে নির্বাচন বলেন? আপনি বিবেক দিয়ে কথা বলবেন। আমার সেই সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে অবশ্যই আপনি জনগণ বাংলাদেশের, আপনি কিন্তু এই পোস্টটা ছাড়াও আপনি মিস মনি ছিলেন, দেশ রাষ্ট্র সরকার সব চলছে, দেশের সাথে বিদেশের যোগাযোগ চলছে, আমদানি রপ্তানি চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, বন্ধুত্ব চলছে, তাহলে সেখানে আপনার সৌদি তো মিডল ইস্ট রাজতন্ত্রের দেশ, ওইখানে অনেকগুলো দেশ আছে, তাদের সাথে কি সারা বিশ্বের আলোচনা চলে না? তাদের সাথে কি সারা বিশ্বের যোগাযোগ চলে না? তাদের দেশে কি সারা বিশ্বের সরকার প্রধানরা যান না?
অবশ্যই যান। সরকার প্রধান এটা হলো অন্য হিসাব। আমেরিকা যেখানে বলছে, আপনি খেয়াল করেন, হ্যাঁ কাজ তো কাজের মতোই চলবে, কিন্তু তারা তাদের জায়গা থেকে এক চুলও সরে নেয়। আমি একটা প্রমাণ দিলাম। ঠিক এরকম জাতিসংঘ তার জায়গা থেকে এক চুলও সরে নেয়, কিন্তু একটা সরকার যখন আসে সরকারকে তারা শুভেচ্ছা দিতেই পারে, তার সাথে কাজ করতেই পারে, কারণ এইখানে 20 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে চলছে, একটা দেশের ভৌগোলিক অবস্থান নিয়ে চলছে। যদিও লেনদুবদর্জির মতো একটা দেশ বানিয়ে ফেলেছে এই সরকার একটা দেশের জাস্ট এজেন্ট, আর কিছুই না। এই এজেন্ট সরকার, তারা ভোটের কি রাজনীতি হয়েছে? সেই দিন ভোট করেছে কে? আপনার আমি সেটাও বলবো, আপনার সময় আপনি বলেন সে কার আপনার ভোট করেছে? নৌকা 1, নৌকা 2, নৌকা 3, নৌকা 4। নৌকা 1 হলো নৌকা, নৌকা 2 হলো ট্রাক, নৌকা 3 হলো কি বলে ঈগল, নৌকা 4 হলো আপনার কি বলে জাতীয় পার্টি। আর যেটা আছে ঘাড়ে করে রাশেদ খান মেনন নৌকা ঘাড়ে করে নিয়েই পাশ করেছে। আরেকজন আপনার আরেকজন আপনার ইব্রাহিম সাহেব, তাকে তার ভোটের সময় আপনার কক্সবাজারের যে নৌকা 1 যে প্রার্থী নৌকা নিয়ে প্রার্থী হয়েছে, সে কিন্তু প্রেস কনফারেন্স করে যে সে বলতে পারবে যে কি পরিমাণ হেনস্থা তাকে হতে হয়েছে শুধুমাত্র ইব্রাহিম সাহেবকে পাশ করানোর জন্য। ওই নৌকাকে বর্জন করেছে নৌকা নিজেই। নৌকা যেখানে নিজে আত্মঘাতীও হতে পারে, নৌকা নিজেই যেখানে ডিসিশন দেয়, এক ব্যক্তির আঙ্গুলি হেলনে সমস্ত কিছু হয়েছে, সেটাকে কিভাবে সারা বিশ্বের আলোকে, বা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, অবশ্যই আমি সুনাগরিক হিসেবে, আমি কিভাবে বলতে পারি এটাকে নির্বাচন বলে? আপনি বলছেন এক ব্যক্তির আঙ্গুলি হেলনে, তাহলে আপনাদের এত আঙ্গুলগুলো কি করছেন? শোনেন, এটা যদি ওই যে বললাম না এজেন্ট, এখন বলার সময় আসছে। এজেন্ট যখন আপনার মোদি সাহেব কি বলেছেন, শেখ হাসিনার রূপকল্প 41 বাস্তবায়নে পাশে থাকবে ভারত। এটা কিন্তু কোনো রাষ্ট্র টু রাষ্ট্র কথা না, রাষ্ট্র টু ব্যক্তি কথা বলছে। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী মানে রাষ্ট্র, আর আরেকটা রাষ্ট্রের নাম ধরে বলছে। তারপরে আমি বলি, আপনার বিনয় খাতরা বলছে শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে, পররাষ্ট্র সচিব। অজিত দোভাল বলছে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত। তারপর আপনার বিজেপি প্রেসিডেন্ট বলছে আওয়ামী লীগের সঙ্গে দলীয় যোগাযোগ জোরদার করে সম্পর্ক এগিয়ে নিতে চাই। এই যে আপনার তাহলে এজেন্ট কি আপনি প্রমাণ হয়েছে এজেন্ট খারা? তাহলে আপনাদের এখানে একটা ব্যক্তি কি ভারতকে নিয়ে নাকি না, মানে আমাদের কোন ভারতের উদাহরণ দিলেন, কিন্তু আমি কিন্তু একটা এজেন্ট বলেছি। এজেন্ট মানে একটা দেশের এজেন্ট। প্রধানমন্ত্রী থেকে অবশ্যই আমি আপনার কথাই স্বীকার করছি, এত লম্বা করার তো কারণ নাই। এজেন্ট মানে হচ্ছে একটা দেশের এজেন্ট। এজেন্ট সমস্ত বিশ্বের এজেন্ট না, একটা দেশের এজেন্ট সমস্ত বিশ্বের যেটা এজেন্ট হয় সেটা। কিন্তু আপনাদের এজেন্ট হিসেবে তো কাজ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, বলা হয় কথা কথা আমরা কে বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র 1/11 সরকারকে নিয়ে আসছে তারা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমি বলি পাশের দেশ মিলে 1/11 পরে আজকের যে স্বৈরাচার, আজকের যে আপনার মাফিয়া, নব্য মাফিয়া, আজকের যে ফ্যাসিস্ট, তাদেরকে জন্ম দিয়েছে আমেরিকা। যখন মিলেছে তখন কিন্তু চুপ, যখন মিলে নাই তখন কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন যে আমেরিকা আমার বাবাকে খুন করেছে। এটা কিন্তু বিবিসির খবর বলছি, আমি নিজে বলছি না। এই যে আমেরিকার যে দৌড়ঝাঁপ আমরা দেখেছি, দৌড়ঝাঁপ কি বিএনপির জন্য করেছে? শোনেন, যে কোনো আমি আপনাকে 2-4টা নাম বলি। নুরুল কবির যখন কথা বলেন তখন কি উনি বিএনপি করেন? অবশ্যই না, উনি বাম করেন। কিন্তু উনি সরকার বিরোধী যখন কথা বলেন বিএনপির পক্ষে যায়। কিংবা আসিফ নজরুল যখন কথা বলেন উনি কি বিএনপি করেন? অবশ্যই না। উনি যখন সরকারের বিরুদ্ধে কথা বলেন আমরাও সরকারের বিরুদ্ধে কথা বলি, তার মানে আমরা কিন্তু এক না। উনার একটা আদর্শ আলাদা, আমাদের একটা আদর্শ আলাদা। আমেরিকারও ঠিক তেমনই, আমেরিকার একটা আদর্শ আলাদা। সে তার মতো সারা বিশ্ব নিয়ে যেভাবে আলোচনা করে গণতন্ত্রকে ক্ষুরোধার করার জন্য, শানিত করার জন্য, ঠিক বাংলাদেশকে নিয়ে সেইভাবেই কথা বলছে। আর আমরা কিন্তু এটা আমি বলি, এটা কিন্তু আমরা 2007 থেকে 6 থেকে 7 থেকে 1/11 পরে থেকে আমরা এই কথাগুলো বলছি। এবং তারপরে যখন 4 বার একজনই বাই হোপ অ্যান্ড বাই ক্রোক ক্ষমতায় আছে, তার পক্ষেই তার জন্যই বলছি। আর এই ভারতের যে আমি উদাহরণগুলো দিলাম, আমি অবশ্যই ভারত 2018 সালের নির্বাচনে আমেরিকাকে বলেছিল
বাংলাদেশকে দেখার জন্য দিল্লির চোখ লাগবে, দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখার জন্য বলেছিল। আর 2024 সালে এই যে ছুটাছুটি দৌড়াদৌড়ি ভারত টু বাংলাদেশ টু আমেরিকা আমরা যা দেখেছি, তাতে কি প্রমাণ হয় যে আমেরিকা বিএনপির জন্য করেছে, আমেরিকা আমেরিকার জন্য, জিওপলিটিক্সের জন্য করেছে? আপনাদের ক্ষোভটা তাহলে মূলত হচ্ছে পার্শ্ববর্তী দেশের প্রতি? আমাদের কোনো ক্ষোভ নাই, শোনেন, আমরা দুঃখ নাই, আমার কথা জনগণের জন্য দুঃখ আছে। আমরা দল করি কিন্তু ক্ষমতার জন্য না। ক্ষমতার জন্য যদি দল করতো তাহলে 1/11 পরে যখন এই দলটাকে টর্চার করলো চরম পর্যায়ে যে 1/11 সরকার, তারাই কিন্তু প্রথমে অফারটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের যদি ইন্ডেমনিটি দেন তাহলে আমরা আপনাকে ক্ষমতায় আনবো। আমি বলি, শেষ করি তো, তাহলে যদি সেই দিন ক্ষমতার যদি লোভী হতেন আমার নেত্রী, তাহলে কিন্তু সেটাই আগে নিতেন বর্তমান নেত্রীর মতো। সেটা কিন্তু করেন নাই। মিস মনি, আমি যাব আপনার কাছে, আবার আসবো। আমি কয়েকটা বিষয় আপনাকে মোটা দাগে তুলে দিয়ে তারপরে যাচ্ছি। আপনি দেখেন, বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি বারবার ট্রেন মিস করেছেন, তাকে ফোন করা হয়েছিল, সেই ফোনের সময় তিনি আসেননি। ইভেন যখন মরহুম কোকো সাহেবের লাশ আনা হয় দেশে, তিনি তার বাড়ি গিয়েছেন, সে বাসা যাওয়ার পরও তিনি সেভাবে সেখানকার মধ্যে তার যে আমি ওইটার একটা লাইনে শেষ করি। আপনার কোকো সাহেবের যেদিন উনি দেখতে গিয়েছিলেন সেই দিনও দুপুরবেলা একটা মামলা ঠুকে, মামলা সেই দিনটাও কি তারা সেই দিনটাও ক্ষমা করে নাই, খাতির করে নাই। সেই দিনও একটা মামলা, গাড়ি পুরানোর মামলা ঠুকে দুপুরবেলা সন্ধ্যাবেলা দেখা করতে গিয়েছিলেন। এবং ওই টাইমে শোনেন, ওই টাইমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘুমন্ত ছিলেন, তাকে ইনজেকশন দিয়ে, এবং সে নিচ থেকে যে অভিনয়টা যেটা করা হয়েছে, বাইরে থেকে ডিজিএফআই কিন্তু তালা দেওয়া ছিল, বাইরে থেকে গোয়েন্দা সংস্থার তালা ছিল। তাহলে বিএনপি কিন্তু তালাটা বিএনপি দেয় নাই, বাইরের তালাটা ডিজিএফআই এর তালা ছিল। সো এই জায়গা থেকে আপনি প্রমাণ হয় যে এগুলা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র, এগুলো ন্যাশনাল ষড়যন্ত্র। ওনাকে তো নিচে বসিয়ে তো আপ্যায়িত করা যেত, ভিতরে ঢুকানো যেত, আপনারা বাইরে একটা খাতা নিয়ে বলেন শোক বইতে সই করতে। এবং এগুলি কিন্তু এক ধরনের মানুষের মধ্যে মিসপারসেপশন তৈরি হতে পারে যে আসলে রাজনৈতিক ঐক্যের যে কথাটা বিএনপি বলে, সৈক্যটা আপনারা চান কিনা। আমি আপনাকে শোনেন, যে যারা এই কাজটা করেছে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মচারী, আর কিছুই না ছাড়া। তো ওই কর্মচারীরা আপনি দেখেছেন, কর্মচারীরা ভুল করেছে অবশ্যই, এটা যাওয়ার যে কারো যাওয়ার রাইটস আছে ওখানে। দলীয় নেতাকর্মী কিন্তু ওইখানে প্রেসে কথা বলে নাই, কথা বলেছে আপনি দেখেছেন। ওইখানে শিমুল বিশ্বাস, যিনি ম্যাডামের এপিএস ছিলেন, উনি কথা বলেছেন। সো এই জায়গাটায় কিন্তু আমাদের নেত্রী উনি তখন সেন্সের ভেতরে ছিলেন না। তাহলে শিমুল বিশ্বাস ভুল করেছিলেন অবশ্যই, এটা আমরা মনে করি এটা ষড়যন্ত্র একটা জায়গা। কারণ বিএনপি এত বড়, এত জনপ্রিয় একটা দল, সেখানে যে তারাই যে এটা করে নাই সরকার। এবং আপনি খেয়াল করে দেখেন, উনি যখন রওনা দেন তখন থেকে দেখাচ্ছিল টেলিভিশনে স্কলে, উনি যখন রওনা দেন তখন থেকে দেখাচ্ছিল, তখনই কিন্তু বলা হয়েছিল যে ম্যাডাম অসুস্থ, বারবার করে বলা হয়েছিল। তারপরে উনি রওনা দিলেন ওই টাইমটা। এটা আপনি কথা তুলেছেন তাই আমি কথার উত্তর দিতে বাধ্য হয়েছি। আপনাদের সাথে আছে এখনো? অবশ্যই, না থাকার তো কোনো কারণ নাই। এটা তো এমন কিছু না, কারো ভুল হতেই পারে, তার ভুলের জন্য তাকে শাস্তি হিসেবে বহিষ্কার করা তো কোনো সমাধান না। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই আমরা আলোচনা নেই ফিরবো। আমি ভাই শুনছিলেন যে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু করলো এবং একটি দেশের আধিপত্যের কথা বললো, যারা দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখবার জন্য তারা অনুরোধ করছেন, এই কথা বললো। কিন্তু যে প্রশ্নটি উপজেলা নির্বাচনের প্রশ্ন আসলে আসতে পারেনি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটি কিন্তু যে উপজেলা নির্বাচনের কেন্দ্র থেকে আপনাদের নির্দেশ দেওয়া আছে, যে নির্দেশটা হচ্ছে কি যে এমপি মন্ত্রী সাহেবদের আত্মীয় স্বজনরা কেউ নির্বাচন করতে পারবে না। আসলে এটি কি হচ্ছে, এটি নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া এবং এর কোনো সঠিক স্বচ্ছতা কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। এই আলোচনাটাই করবো রিয়াজ ভাই আপনার সাথে। আপনি একটু প্রস্তুত থাকবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে দিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও আমাদের দুজন প্রিয় অতিথিকে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন। প্রদর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে অতিথি হিসাবে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার রয়েছেন আমাদের সাথে, একই সাথে রয়েছেন বিএনপির নেতা নিরুফার চৌধুরী মনি। আমরা রিয়াজুল কবির কাউসার ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন তুলে আমরা বিরতিতে গিয়েছিলাম এবং যে প্রশ্নগুলির মধ্যে কিছু উত্থাপন করেছিল মিস মনি। তিনি একটি দেশের প্রতি ইঙ্গিত করে বারবার একটি কথা বলছিলেন, দিল্লি চোখে বাংলাদেশকে দেখার কথা তিনি বলছিলেন। আমি যে কথাটা কি বলতে চাই, যে উপজেলা নির্বাচনের যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি আসলে স্পষ্টতা পাওয়া যাচ্ছে কিনা,
যে কেন্দ্র থেকে বলা হচ্ছে যে যারা এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না, কিন্তু কোথাও কোথাও এখনও কিন্তু সে নির্বাচন করছেন, যদিও দুই একটি জায়গায় কয়েকজন সরে দাঁড়িয়েছেন। আসলে বিষয়টা কি পরিষ্কার করবে? দেখুন, এটা আজকে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল সাহেব কিন্তু ক্লিয়ার করেছেন। আমার সহালোচক স্বরচিত অনেক কথা আজকে শুনলাম, আগে স্বরচিত অনেক কিছু শুনলাম। বেগম খালেদা জিয়ার ওই দিনে মামলা হয়েছে, যাক ওইদিকে যাচ্ছি না। প্রথমত হলো, আমি প্রথমেই বলেছি উপজেলা নির্বাচনটা দলীয়ভাবে আমরা অংশগ্রহণ করছি না, বাট আমার দলের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, দিতেই পারে। যেমন গত জাতীয় সংসদ নির্বাচন, ওনারা কিন্তু আমাদের গণতন্ত্রের ধারা নিয়ে অনেক কথা বলেছেন। দেখুন, আমাদের সর্বোচ্চ ফোরাম বোর্ডদের সবাই কিন্তু আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। যেখানে বলা হয়েছিল যে কেউ যদি নির্বাচন করে দলের মনের বাইরে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এটা নিতেই পারেন, এটা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু ওনারা বলেছেন। এখানেও আমরা বলতে চেয়েছি যে আত্মীয় স্বজন করে অনেকেই মেনেছে, হ্যাঁ, কেউ কেউ মানে নাই, এটা হয়তো আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, যারা সাংগঠনিক নেতা কর্মী। আবার এটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে কারা কারা স্বজন আত্মীয়, এটা ক্লিয়ার করা হয়েছে। মানে কারা কারা তারা, এটা তো একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, নারেশন। হ্যাঁ, আচ্ছা, যে এটা বলা হয়েছে সেটা, এবং আজকেও কিন্তু এটা বলা হয়েছে দল সেটা পর্যবেক্ষণ করছেন, কারা এটা মানেন না বা করেন না, সেটা করা হচ্ছে। দেখুন, বড় দেশ, বড় শক্তির দেশ এক জিনিস, আর প্রতিবেশী দেশ এক জিনিস। ভারত, আমি শেষটা দিয়ে বলি, যে নেতার নাম বললেন, এই বিজেপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আপনার মনে আছে, মিষ্টি খেয়ে চলে বলবেন, হ্যাঁ রাইট, উৎসব পালন করেছে। আমাদের শো করতে করতে মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ, আপনারা right. কি বলবেন অনেক কথা আমাদের মুখ দিয়ে চলে আসে। না, এটা জনগণ জানে। আচ্ছা আচ্ছা, আজকে কি বলছেন? আমরা দেখেছি ঢাকায়, দিল্লিতে একটা ইয়ে পড়ে গিয়েছিল যে এবার পট পরিবর্তন হবে। আমরা কিন্তু মোদি বা বিজেপির সাথে নাই, আমরা ভারতের সাথে আছি। আজকে আমরা যে গর্বটা করি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কিন্তু ভারতের একটা অবদান অস্বীকার কোনো জো নাই। বরঞ্চ লক্ষ্য করে দেখেছেন, ভারতকে অনেক ব্যবহার করতে চায়। 91 নির্বাচন, 96 নির্বাচন, এবং 91 নির্বাচন আমরা ভিকটিম ছিলাম। আওয়ামী লীগের ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, অহরহ শুনেছেন। পানি আসবে, সে পানিতে উজু হবে না, মসজিদে উলুদুনি শোনা, এটা কিন্তু কমন বক্তব্য ছিল। এটা মুখস্থ বলেন তো, না না, এটা হয়েছিল তো, আপনারা ওনাদের বক্তব্য ছিল। এখন কি বলছেন? এখন মানে মসজিদে উজু হবে না, এটা কারা বলেছিল? এর কোনো ডকুমেন্ট না না, বিএনপি নেতার বক্তব্যে বলেছেন তো, মানে এটা ফেনী ওইসব ভারতের অংশ হয়ে যাবে। ফেনীর নদীটা দখল করে পানি খায় কে বলেন? আপনি কিন্তু বলেছিলেন এইবারের নির্বাচনের আগে। এর আগে আরেকটা বিষয় সংখ্যা নিয়ে বলতে চাই, যেহেতু সংখ্যার কথা বলেছেন, আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বলেছেন আপনাদেরকে বলতে হবে কত মামলার আসামি, কত মিলিয়ন। উনি তো মিলিয়ন বলেছেন, আমরা হাজারে বলবো। আপনার মনে আছে কিনা 18 সালের নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিএনপিকে বলেছিলেন আপনাদের মামলার সংখ্যা কত, আসামির সংখ্যা কত দেন। ওনারা কিন্তু ওনাদের পেডে একটা পরিসংখ্যান দিয়েছিলেন, 3313টা মামলা, 13,000 আসামি। এখন বলছেন 40 লাখ 50 লাখ। আমরা বলবো কেন? বিবিসি তো হিসাব করে বলে, বিবিসি তার প্রপার ইয়া না, এটা সংবাদ মাধ্যম বলতে পারে। আমাদের কথাই বলে। আমরা কিন্তু বলেছি যে আপনারা দেন আপনাদের অ্যাকচুয়াল ফিগার কত। এটা কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওনারা নেন নাই। তার মানে কি, এটা বলার জন্য, এটা বলে কি করোনা পেতে চান? জনগণ ভোটাররা কি করোনা পেতে চান? বললে কি করোনা পায়? আপনি যেখানে দাঁড়াতে পারছেন না, সেখানে আপনি এটা বলতে চাচ্ছেন কেন? দাঁড়াতে পারছে না কেন? আমি তো বলছি সাংগঠনিক বিদ দরকার। আচ্ছা, আর আপনিও বলেছিলেন যে ওনারা ঈদের পর, ঈদের রোজার আগে রোজার পরে দিচ্ছে। ওনাকে বলেছিলাম, আপনার জন্য না। না, আমার জন্য না। দেখুন, এবং গত প্রশ্ন যে দাঁড়াতে পারছে না কেন, গত 15 বছরে তাদেরকে পায় ওনারা কিন্তু অনেকগুলো আন্দোলনের ঘোষণা দিয়েছেন, 10 দফা 13 দফা, দল মেরামত, সরকার মেরামত দিয়েছেন না, এক দফা দিয়েছেন, অসহযোগ আন্দোলনের দফা দিয়েছেন। একটা রাজনৈতিক দল দিতেই পারে, কিন্তু সেটা যদি জনসমর্থন না থাকে আন্দোলন সফল হবেন না, এবং নির্বাচনে তো নাই। আমরা যেটা গর্ব করি বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি বারবার বলেছিলেন, উনি বলতে চেয়েছিলেন কি চাপ নাকি বলতেছিলেন, আওয়ামী লীগ কখনো আন্দোলনে পরাজিত হয় নাই, নির্বাচনে পরাজিত হয় নাই। সাধারণ সম্পাদক দেখুন, বলে চাপ অনুভব, আওয়ামী লীগ একটা জায়গায় পরাজিত হয়, সেটা ষড়যন্ত্র, ভোটের জায়গায়, ষড়যন্ত্রের কাছে, ভোটের জায়গায়, এবং আমরা এটা শিকার। জনগণের জায়গায়। সদ্য স্বাধীন দেশে যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা 3.5 বছরে হারাতাম?
উনি কি সেই ব্যবস্থা নিয়েছিলেন? নেন নাই। কারণ উনি সেটা কল্পনা করতে পারেন নাই ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এবং আজকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে আমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। এবার নির্বাচন আগে লক্ষ্য করে দেখেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ, ইউরোপিয়ান কমিশন, কত কমিশন এসেছে। কারা এনেছেন? ওনারা এনেছিলেন। এবং ওনারা বলেছিলেন ওনারা না আসলে নির্বাচন হবে না। নির্বাচন হয়েছে তো, নির্বাচন করতে দেওয়া হবে না। তারপর কি করলো? একটা দেশ বললো, একটা ভিসা নীতি দিল। তারপর থেকে বক্তৃতায় বলতেন না নির্বাচন করতে দেওয়া হবে না। নির্বাচনকে প্রতিহত করতে পেরেছেন? আমরা এটা না শুধু আমরা আমাদের মতো 24 সাল বাদ দেন, 18 সাল, 14 সাল জনগণ ভোট বর্জন লক্ষ্য করে দেখেন, যখন নির্বাচন আসে একটা দল আসলেই শুরু করেন নির্বাচন হবে না, নির্বাচন করতে দেন, নির্বাচনের পরিবেশ নাই। তো ক্ষমতা পরিবর্তনের একমাত্র হাতিয়ার তো নির্বাচন। এই দলটিকে এটা বিশ্বাস করেন? দেখেন আরেকটা ব্যাপার বলতে চাই, বাংলাদেশে এখন বড় তিনটা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। লক্ষ্য করে দেখেছেন, এই বিএনপি, জাতীয় পার্টি দুইটা দল কিন্তু একসময় ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল। ক্ষমতা এসে দল করেছে, নির্বাচন করেছে ক্ষমতায় থাকার জন্য। এবং একটা পার্লামেন্টে কিন্তু স্থায়ী হয় নাই, 59টা হয় নাই, আপনাদেরটাও হবে না। 86, 88 দেখেছেন তো, হয়েছে তো। কিন্তু লক্ষ্য দেখেন, আওয়ামী লীগ গত 5টা নির্বাচন কিন্তু 5 বছর পর হয়েছে। ওনারা কি চান না যে 5 বছর পর সাংবিধানিক একটা রাতের অন্ধকারে ভোট হইছে, দেখেন অনেক কিছু বলেছেন। ভোট হইছে, এটা তো আরেকটা হলো গিয়ে 18 সালে নির্বাচন এসেছিলেন। আমরা কি বলবো নির্বাচন অংশগ্রহণ করেছেন? বরঞ্চ নির্বাচনকে বিতর্কিত করার জনগণ ছাড়া নিয়েছেন। কিভাবে বলা যাবে নির্বাচন সঠিক হয় না, নির্বাচন কমিশন বিতর্কিততার ফর্মুলা বের করার চেষ্টা করেছেন। নির্বাচন করলে আমি বলেছি না যে বিএলএ সাথে ভোট কেন্দ্রে যেতে হবে, বুথে যেতে হবে, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন, করেন নাই। এবার আমরা মনে করি সেই অবস্থা ছিল না বলে নির্বাচন থেকে আগে পড়েছেন। ভেবেছিলেন নির্বাচন পিছানো হবে, নির্বাচন হবে না, বা কেউ কেউ আপনাদেরকে বসিয়ে দেবে। এটাই ধারণা তো অনেকের ছিল। কারণ আমরা নির্বাচনের 7 দিন আগেও শুনেছি ওনারা বলেছেন নির্বাচন হবে না, হতে পারে না। নির্বাচন হয়তো হবে, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে বেশি দিন টিকবে না। এখন সেটাই বলছেন আমরা বেশি দিন টিকবো না। দেখেন বাংলাদেশে একটা স্থিতিশীলই এখন। দেখেন আমাদের এই বহির্বিশ্বের সাথে বাংলাদেশ নিঃসন্দেহে একটা আলোচিত দেশ এখন। চীন, ভিয়েতনামের পরে গার্মেন্টস সেক্টরে আমরা এগিয়েছি, আমরা রপ্তানি বাজার ভালো। এই বৈশ্বিক বিপর্যয়ের পরে আমাদের অনেকগুলি সমস্যা ছিল, আমরা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি। এখানে এই দলগুলির সহযোগিতা দরকার ছিল, সেটা আমরা দেখি নাই। বরঞ্চ আরেকটা ব্যাপারে ওনাদের খুব মানে শুনলে খুব ভালো লাগে যে দেশের বিরুদ্ধে কোনো ইয়ে দেয় কিনা, এটা ওনারা চান স্যাংশন দেয়, প্রীত হন স্যাংশন। হ্যাঁ, আরো আসে কিনা, কোন সেক্টর, গার্মেন্টস সেক্টরে জাতিসংঘ যারা কাজ করেন তাদের বিরুদ্ধে আসে কিনা। দেখুন খোদা না করুক যদি বিএনপি ক্ষমতায় যান, যদি আসেন, দেশ চালাবেন কিভাবে, এটা তো ভাবতে হবে। দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন, এটা করতেই পারেন, কিন্তু দেখতে হবে দেশের বিরুদ্ধে কথা বলছেন কিনা, দেশের স্বার্থ কোথায়। একটা প্রশ্ন একটু আপনাকে তুলে দিই, সেটি হচ্ছে গিয়ে তমির আলম খন্দকার সাহেব, যিনি তৃণমূল থেকে নির্বাচন করেছেন, তৃণমূলের মহাসচিব, তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে ইসির কোনো নিয়ন্ত্রণ নেই, সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের, এবং সেই কারণে উপজেলা নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করছে না। তৃণমূল নেতা মহাসচিব তৈমুর আলম খন্দকার, দেখুন তৈমুর সাহেব গত 60 বছরে না মানে কত ধরনের কথা বলেছেন, আচ্ছা, এটা যদি আপনি রেকর্ড করেন। সেই নারায়ণগঞ্জে নির্বাচন করতে পারেন নাই, উনি বলেছেন ওনার দল ওনাকে জবাই করে দিয়েছেন, এই তো শুরু। তো ওনার কথা আমলে নেওয়া কঠিন। তার মানে তিনি যেটা বলছেন যে আর উনি যে দল করেন, ওনার দলের প্রার্থী কোথায়? আচ্ছা, উনি কোন দলের প্রার্থী আছে, কোন দলের? খালি আওয়ামী লীগের আপনি কি মনে করেন এই বিএনপি যদি বিএনপি তো নির্বাচনে যাচ্ছে না, বিএনপি তো নাই মনে করেন, না না, তারপরে তো আমরা তো একটা পরিসংখ্যান পাবো। জি, তারপরে তো অনেকগুলো উপজেলা নির্বাচন করছেন। বিএনপি কে বাদ দেন, তাহলে আপনি জাতীয় পার্টি ধরেন, জাসদ ধরেন, ওয়ার্কার্স পার্টি ধরেন, তৃণমূল ধরেন, কোন দলের প্রার্থী আছে? কাজী ফিরোজ রশিদ সাহেব বলেছেন যে ছোট ছোট পার্টিগুলোকে একীভূত করে ফেলা হচ্ছে ব্যাংকের মতো করে। তো এগুলি আমি খারাপ শব্দ বলতে চাই না, এটা কি গিলে ফেলা হচ্ছে? দেখুন আপনি কি মনে করেন, আমি জানি না ফিরোজ রশিদ সাহেব কোন জাতীয় পার্টিতে আছেন, রসনপন্থী জাতীয়, যাই হোক যেটাই হোক, দেখতে হবে সব জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে 300 আসনের প্রার্থী দিতে পারেন। আচ্ছা, এই নির্বাচনে কি আপনি করেন জাসদ 300 আসনের প্রার্থী দেবেন? নো, তার অবস্থান হয়ে যে ওনারা কি 10, 20, 50টা আসনে দিচ্ছেন, এটা তো বাস্তবতা। এখন উনি কি ঘোষণা দেবেন আমি 300 আসনে দিয়েছি, সুযোগ নাই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বিএনপি হয়তো পারত, কিন্তু বিএনপি যেভাবে যাচ্ছেন, হ্যাঁ দেখেন এবারে দেখেন কয়েকদিন পরে বলবেন কি আমরা স্থায়ী বহিষ্কার করলাম। দেখেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুরে
কয়েকজন কাউন্সিলর নির্বাচিত হলেন এবং আমরা দেখেছি যে গাড়ি রেল লাইন উপর করার মামলায় কিন্তু ওনারা আসামি হয়েছেন। তার মানে কি দলের সাথে আছেন, কাজ করছেন এবং ওনার বহিষ্কারের উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। তাই ওনারা যে নির্বাচন আসলে যে নাটকটা করেন, হ্যাঁ আজকে গাজীপুরের সভাপতি বলেছেন যে এটা নাটক, বহিষ্কার করেছে, আমি তো চিঠি পাই নাই। তা আমি কি করে জানো এই বহিষ্কার হয়েছি? এটাকে ঢাকার সিনেমা করে বললেই হবে? মানে উনি নিজেই বলছেন নাটক। উনি বলতে চান গাজীপুরের সভাপতি ফজলুল হক মিলন, সে কি এটা বলবেন? না না, উপজেলা সভাপতি সেটা বলেন। আমি তো জেলা আপনি সভাপতি যেভাবে বললেন না, না, মনে হয় যে সেন্ট্রালের না, আজকে সব চ্যানেলে এই নিউজটা হয়ে সবাই দেখেছে আজকে। সেটা বলতে তাই পারেন না? আপনি তার মানে কি ইউনিয়ন পরিষদের আসলে এটা উপজেলার রাজনীতি নাটক করতে চান। আপনি যদি সংগঠন করতে চান, ক্ষমতায় যেতে চান, আপনি নির্বাচনের পথে হাঁটতে হবে। নির্বাচনের পথে হাঁটতে গেলে আপনি জনগণের কাছে যেতে হবে। স্থানীয় সরকারের যারা ভোট দিবেন তারাই তো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন না, অন্য কেউ ভোট দিবেন, আপনি তাদের কাছে যাবেন না। তার মানে কি আপনি ক্ষমতায় যাওয়ার জন্য অন্য কোনো পথ খুঁজছেন, জি, ষড়যন্ত্রের দিকে এগোচ্ছেন। হ্যাঁ, আমরা আসবো ষড়যন্ত্রের কথা বলছিল আপা নিরূপা, একটু ছোট আলোচনা করে বিরতি যাবো। ষড়যন্ত্রের দিকে আগাচ্ছেন কিনা আপনারা? অন্য পথ আমরা তো খুঁজছেন কিনা? ষড়যন্ত্র তো দূরের কথা, আমরা আমাদের লিফলেট বিতরণ নিয়ে আছি। আমরা এই গরমে একটা প্রোগ্রাম দিয়ে সেই প্রোগ্রামটা আমরা জনগণের কথা চিন্তা করে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। সেই জায়গায় ষড়যন্ত্র তো তারাই করে সারতে পারে না। এককভাবে একজন নির্বাচন করে, কোনো জাতীয় নির্বাচন আপনি শুনেছেন? এবং আপনি নিজেই বললেন যে উপজেলায় তারাই সরকারি দল, তারাই বিরোধী দল। এবং যখন এই জাতীয় পার্টিতে জাতীয় নির্বাচনে দেখেছে যে জনগণ ভোট দিতে আসে নাই, তখন তারা মার্কাটা তুলে দিল যে তবুও যদি আসে। তারপরেও আমি আপনাকে বলে যাচ্ছি, এই নির্বাচনেও জনগণ ভোট দিতে আসবে না। জনগণ খুব ভালো করে আওয়ামী লীগকে বুঝে ফেলছে এবং আওয়ামী লীগও জনগণকে বুঝে বলেই জনগণের ভোটের তোয়াক্কা না করে এজেন্ট হয়ে থাকে। তারা লেনদুব দর্জির কাজ করে, আর কিছুই তারা করতে পারে না। যে দল তাদের প্রধানমন্ত্রীকেই মানে না, প্রধানমন্ত্রী কতগুলো আইন বানিয়েছে নির্বাচন উপলক্ষে, আপনি বলেন কোন এমপি মন্ত্রী মেনেছে? একটা দলে তার নিজের সভানেত্রীর দাম নাই, চারা না, সেই দলে তারা তো হলো বিচ্ছুর প্রজাতি। কারণ বিচ্ছু তার মাকে খেয়ে জন্মগ্রহণ করে, তারাও তার বাবাকে তারা বাবা বলে, শেখ মুজিবুর রহমান সাহেবকে, তাকে খেয়েই তাদের জন্ম হয়েছে। তো তারা এখন শেখ হাসিনাকেও মানছে না। তো যে দলটা নিজেরাই নিজেদেরকে খায়, নিজেরাই নিজেদের জন্য কামড়াকামড়ি করে, সেই দলে আর কারোর দরকার আছে? তারাই সরকারি দল, এখন তারাই বিরোধী দল। নইলে এরকম বিচ্ছুর দল না হইলে কোনোদিন কেউ বলে, আপনি দেখছেন যে ৭৫-এর পরে নাকি এর চেয়ে ৭ই জানুয়ারি নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন আর হয় নাই। যে দল এই কথা বলতে পারে লজ্জা শরম সবকিছু বিসর্জন দিয়ে, তাদের কাছে সবকিছু। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আসলে যে কথাটা বলা হয় যে বিএনপিতে আসলে নেতৃত্ব দিচ্ছে কি এখন? বিএনপিতে অবশ্যই বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। হ্যাঁ, যেটাই হোক, শোনেন, সে কোথায় এটা বড় কথা না। সারা বিশ্বে এখন রাজনীতি চলে। আপনি আমেরিকা ধরেন, ইউরোপ ধরেন, রাজনীতি কোনো মিছিল মিটিং দেখেন না। কিন্তু বিএনপি যার হুকুমে, যার কথায়, সেই হ্যামিলনের বাসিয়ালার মতো উনি বলার সাথে সাথে যখন মানুষ মৃত্যুর জন্য পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে, সেটাই নেতা। যে নেতার জন্য আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যায়, সেটাই নেতা। মৃত্যুর জন্য যারা ঝাঁপিয়ে পড়ে, তারা মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়ে কি পেয়েছে সেটা তারা ভালো বলতে পারবে। অবশ্যই কিছু না পেলে আপনার মানুষ ভোট দিতে যায় না, এটাই তো। যত মানুষ ভোট দিতে যায় নাই, এটাই তারেক রহমানের সফলতা, বিএনপির সফলতা। এরকম বাইরের থেকে হ্যামিলনের বাসিওয়ালার মতো নেতৃত্ব দিবেন? অবশ্যই, যতদিন মনে করব। শোনে, জনগণের কাছে আসবে, সময় হলে আসবে। শেখ হাসিনা, 15 বছর, আমি বলি, 17 বছর বাংলাদেশে শেখ হাসিনা তার বাবা যখন মারা গেছে তখন কি আসে নাই? 6 বছর আসে নাই। 6 বছর কেন আসে নাই? কারণ সে মনে করছে তার বোধহয় আসার মতো পরিবেশ নাই। সেই পরিবেশটা যে মানুষটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিছে, তাকে হুকুম দিচ্ছে, তাকে নিয়ে আসছে, তাকে দেশে আনার পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হয়েছে, শহীদ হয়েছে। তো তারপরও নিজের জীবন দিয়ে একজন মানুষকে এস্টাবলিশ করে গেছে। আমার নেতা জনাব তারেক রহমান, উনি বাংলাদেশে আসবে আর এয়ারপোর্ট থেকে নিয়ে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। তো একটা মানুষ বেঁচে থাকলে না রাজনীতি করবে, মরে গিয়ে আপনার কি রাজনীতি করবে? আপনি আমাকে বলেন তো, কেন ফাঁসিতে ঝুলাবে? আপনি বুঝেন না যে দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি দোষ ছিল? ১/১১ সরকার তার নামে একটা মামলা করার মতো কোনো কিছুই পায় নাই। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মামলাটা, এটা চার্জশিট গঠন করতে পারে না ১/১১ অনির্বাচিত সরকার। সেইখানে আওয়ামী লীগের সভানেত্রীর নামে 15-এর অধিক মামলা, এবং কোনো মামলায় ১,০০০ কোটি টাকার নিচে মামলা না।
সেই মামলাগুলো সবগুলো তো প্যারোলে মুক্তি নিয়ে সবগুলো তার মামলা উঠে গেল। আর যে নেত্রীর নামে কোনো মামলা থাকলো না, ১/১১ যাদেরকে সাইজ করার জন্য হয়েছে তাদেরকে মামলা দিতে পারে না। কতটা স্বচ্ছ থাকলে মামলা দিতে পারে না আপনি বুঝেন। মানে আমরা আসলে সেই নেত্রীকে ফাঁসি হবে এখন কেন জেল তার- খাটাচ্ছে, আপনার স্লো পয়জনিং করছে, স্লো পয়জনিং করে এই মৃত্যু কথাগুলো পর্যন্ত কিন্তু ধাবিত সত্যি। করছে, মৃত্যু Slow দিক poisoning পর্যন্ত। definition কি? অবশ্যই উনি ওনার অবশ্যই বাসায় এটা আছেন, আমার নিজের- কথা না, নিজের নিয়ন্ত্রণে। ওনার বাসায় না, ওনার নিজের এটা আমার নিয়ন্ত্রণে। কথা না, 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 এগুলি এটা জাতিসংঘের বলা ঠিক কথা, না। এটা না, না। আপনার এটা প্রমাণ ছাড়া বলা আমেরিকার ঠিক না। কথা। এর মধ্যেও যেটা ওনার ডাক্তার ওনাকে বলছে দেখছেন, যে সরকারি দেশনেত্রী কোনো ডাক্তার বেগম দেখছেন খালেদা না। জিয়া গৃহবন্দী, আপনি বলতেছেন উনার নেতারা দেখা করছেন, ফ্রি উনি কোথায় আছে? হাসপাতালে নেতারা যাচ্ছেন, দেখা উনি করছেন, গৃহবন্দী। পারমিশন নিয়ে দেখা করছেন। বরঞ্চ নেতারা যে কখন সুবিধা দেখা দেওয়া করেন? হয়েছে, উনি তো আজ জেলে থাকার পর্যন্ত কথা। কি ওনাকে দেখছেন যে ওনার ছেলের স্বামীর কোনো কবরটা জিয়ারত করতে পর্যন্ত, বাইরে কারোর সঙ্গে একটা কথা বলতে পর্যন্ত? এই যে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশের স্কটের মাধ্যমে, তাকে হসপিটালে নেয়, তাকে বাইরে যেতে দেয় নাই, অথচ তাদের দলের লোকরা কি না, বাইরে আপনি- যায় না? আপনি যেটা বলেন, প্যারোলে মুক্তি নিয়ে? আমরা একটু বিরতি নিয়ে, একটা ছোট্ট বিরতি নিয়ে আবার অল্প একটু কিছু আলোচনায় আসবো। আপনারা যেটা স্লো মোশনের কথা বললেন সেটা কিন্তু তুলে রাখলাম এই কারণের জন্য যে তিনি তো নিজের বাসায় নিজের কর্মীদের দ্বারাই তিনি এখন থাকছেন। এখন থাকছেন, তার কিন্তু আমি তার বলি ডাক্তাররা তার স্লো চিকিৎসা পয়জনিং করছেন। তো এখন করে নাই, এখন থাকছেন। যখন তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যখন তাকে নাজিমউদ্দিন রোডে রাখা হলো, তখনকার কথা আমি বলছি। না, তাহলে- স্লো পয়জনিং মানে কি একবারে মরে যাওয়া না, আস্তে আস্তে না, মৃত্যুর না, দিকে তাহলে সেই ধাবিত স্লো করা। পয়জনিং করার কথা যখন বলছেন, এখন যখন ডাক্তারদের কাছে নিয়ে যাচ্ছে সেই স্লো পয়জনিং এর সার্টিফিকেট কোন আপনারা তৈরি করে দিচ্ছেন না? ও স্লো পয়জনিং আমি কি আপনারা তো- আমি যদি আপনারা তো তৈরি বেসরকারি- করতে পারতাম শুনেন, বেসরকারি- না, এখন তাহলে তো বেসর- আমি ক্ষমতায় না, থাকতাম। কি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, বিদেশ থেকে ডাক্তার আসছেন, কেউ তো তাদের কোনো সার্টিফিকেটে কোন রকম ডাক্তারি প্রেসক্রিপশনে বলে নাই ওনার শরীরে স্লো ওনাকে পয়জন কি কিছু পাওয়া ওইভাবে গেছে। পরীক্ষা করতে পারে যে বিদেশে ডাক্তাররা লিখে দিয়ে যাবে? কোনোদিন দেখছেন? শোনেন, জার্মানিতে সরকারি দল বিরোধী দলকে স্লো পয়জনিং করেছিল, বিরোধী দলের নেতাকে। তারপরে তাকে একরকম চুরি করে তাকে দেশের বাইরে নিয়ে পরীক্ষা করা হয়েছে, যেটা জার্মানিতে তার পরীক্ষায় পাওয়া যায় নাই। নিয়ে যে তারপর সে জার্মানির মতো উন্নত দেশে সম্ভব হয় নাই। আর তাহলে বাংলাদেশের মতো এরকম যে একটা পুলিশ দিয়ে, একটা সামান্য আমরা পুলিশ দিয়ে বিরতিতে যাবো, তবে আমি একটা সর্বশেষ প্রশ্ন করি। প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে চাইলেই পিটানো যায়, উত্তর চাইলেই পরে শুনবো। পিটানো যায়। উত্তর সেইখানে পরে আপনি শুনবো। কি করে মনে করেন যে বেগম এটা জিয়াকে সম্ভব? বিদেশ নেবার জন্য চিকিৎসা নয়, আসলে চেক করার জন্য স্লো পয়জন কেন করা হয়েছে চিকিৎসা করবে? শোনেন, জার্মানিতে Slow poison বিদেশে গিয়ে পরিষ্কার। আমি আমার সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যেভাবে আর্গুমেন্ট করছেন তাতে মনে হচ্ছে যে আপনি সরকারি দলের নেতা। আমি আপনার সঙ্গে কথা বলছি। বিদেশে গেলে আপনি একটা ডাক্তারের কাছে যখন মানে একটা রোগী যায়, তখন কি খালি আসলে আপনার যে আমাদের রোগটা বিরুদ্ধে- সেটাই আমাদের টেস্ট করে না, বিরুদ্ধে এই সবগুলো অভিযোগ টেস্ট সবসময় করে তারপরে যে বলে তার আমরা কোথায় সরকারি কোথায় দলের রোগ? নেতা বিরোধী দলের নেতা, যাই হোক, এটা আমাদের না, ভাগে সেটা যদি হয়েছে আপনার সেটা তো কথা ভালো, এরকমই ভালো। মনে হলো জি, জি, যে নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই আমরা- নিজেই এরকম করে প্রশ্ন করছেন যে আমি ডাক্তার। আমি তো ডাক্তার না। আচ্ছা। এটা ডাক্তাররা কথা বলবে, যখন যাবে না, তখন slow আগে poisoning থরো প্রশ্নে- চেকআপ করবে, slow- থরো চেকআপ করবে, থরো চেকআপে আচ্ছা। এইখানে বাংলাদেশে যেটুক থরো চেকআপে ডাক্তাররা অনেক কিছুই বলতে চায় না। আপনি কি দেখেছেন যে এবার কেয়ারের ডাক্তার কি নিজে কি কনফারেন্স করে বলেন? জি। তারা আমরা- কনফারেন্স আমরা- করে আমরা- বলতো বিব্রত বোধ করেন যে এটা আমরা- বললে আমরা- আমার কি আমরা- হবে, আমার আমরা- চাকরি আমরা- থাকবে কিনা, আমি দেশে থাকতে পারবো কিনা, আমি দেশে নিরাপদ থাকবো কিনা। যে আমরা একটা বিরতি নিতে আপনার চাই, মনে আছে যে জনাব তারেক রহমানের একটা মামলার জন্য একটা বিচারক যখন রায় দিয়েছিল, তার এখন তার জায়গা কোথায় হয়েছে? সে বিভিন্ন দেশে দেশে সে ফেরারির মতো ঘুরে বেড়াচ্ছে, তার বাংলাদেশের জায়গা হয় না, চাকরি তো দূরের কথা। জি। প্রিয় দর্শক, আবার আমরা একটা বিরতি নিচ্ছি। আমরা এই আলোচনা আবারও ফিরে আসবো। আমাদের দুজন অতিথি আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আবার আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছি। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অমরনাথ অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং বিএনপি নেতা নীলুফার চৌধুরী মনি। আমরা কাউসার ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে নানা রকম প্রশ্ন অভিযোগ আপনি কিভাবে দেখছেন? না, আমি বেগম খালেদা জিয়ার বিষয়টা নিয়ে কথা বলতে চাই। দেখুন, বেগম সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বয়সজনিত কারণে কিছু সমস্যা আছেন। ওনারা কিন্তু বেগম খালেদার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছেন, আন্দোলনের ঘোষণা দিয়েছেন। আমরা প্রায় শুনেছি উনি জীবন মরণের সন্ধিক্ষণে বলেছেন, একদিন পরে দেখলাম ফিরে যাচ্ছেন। এই বয়সে ট্রিটমেন্ট হতেই পারে। এবার আসেন যে পয়েন্টটা বলেছেন, যেটা অপ্রমাণিত বা অসত্য একটা বিষয়, স্লো পয়জনিং। দেখুন, বর্তমান প্রেক্ষাপটে একজন সাধারণ রোগীও কিন্তু ভারতে, লন্ডনে কোথাও যাওয়ার আগে সে তার ট্রিটমেন্টের কাগজপত্র পাঠায়।
ওখান থেকে একটা প্রেসক্রিপশন আসে তোমার এই করা উচিত, এই অবস্থা তোমার, দেন সেটা অ্যাপয়েন্টমেন্ট যায়। আপনি দেখেছেন গত 3 বছরে বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্টে বিশ্বের কোনো হাসপাতাল, কোনো ভালো বিশেষজ্ঞ কোনো রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা বিএনপির মনোনীত ডাক্তার যারা ওনারা জনসমক্ষে দেখাতে পেরেছেন? পারেন নাই। বা সরকারের কাছে দিতে পেরেছেন যে ওনার এই সমস্যাটা আছে, ওনার চিকিৎসা দরকার। আরেকটা আইনি সমস্যা হলো ওনার জামিনটা কিন্তু সর্বোচ্চ আদালত আপিল বিভাগে পেন্ডিং আছে, ওনাকে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। উনি যে মুক্ত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাইরে আছেন উনি, এবং উনি থাকছেন নিজের বাসায়, চিকিৎসা করছেন নিজস্ব ডাক্তার দিয়ে, তাই না? এখন ওনারা যে ব্লেমটা দিচ্ছেন, ওই যে স্লোপি যতন শুনলাম, এটা আমরা আশা করি না। ওনার মাননীয় প্রধানমন্ত্রী যেই মানবতার ইয়েটা দেখিয়েছেন, এটা মেনে চলা উচিত। এটা কথা বলছেন, দেখেন এখানে আরেক কথা আসছে ওনাদের নেতা নিয়ে। দেখুন, আমরা একটা কথা বলি, রক্তের উত্তরাধিকার। ওনারা কি বললেন? বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। বেগম আজকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন, ওনার কি 32 নম্বর ঢুকতে দেওয়া হয়েছিল? আর উনি যেভাবে বলতেছেন উনি দেশের সাথে আসতে জিয়াউর রহমান কিল্ড হয়েছে, বিষয়টা কি তাই? জিয়াউর রহমান এই ৭৬ থেকে ৮১ কত হাজার হাজার আর্মি অফিসারকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা। আজকে যে মুক্তিযোদ্ধারা গর্ববোধ করেন, তখন তো অনেকে মুক্তিযোদ্ধা বলতেন না, এখন কিন্তু বেরিয়ে আসছেন। যদি না চাইতো উনি আসতে পারতেন না, সেটা জিয়াউর রহমান তো ওনাকে আনেন নাই, না চাইলে উনি একটা অবস্থাতে এসেছেন। উনি যদি আপনি মনে করেন আপনারা যা করেন ওই সেম ঘটনাই তো হচ্ছে। আমার কথাটা বলতে দেন। আমরা এবং এটা তো সত্যি 13 দিনের মাথায় মারা গেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। আমরা কিন্তু বলছি যে যারা এই হত্যাকারী ছিল, যাদের বিচার হয়েছে, তারা কিন্তু জিয়াউর রহমানের ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে প্রাইম পোস্টিং দিয়েছিলেন। আমরা কিন্তু এখন বলছি যে এই হত্যাকাণ্ডের কুশীলভ কারা ছিল তাদেরকে বের করতে হবে। আমাদের ধারণা সেখানে জিয়াউর রহমানের নাম আসবে। একই প্রক্রিয়া দেখেন রক্তের উত্তরাধিকার। এই যে 21 আগস্ট বঙ্গবন্ধু দেবনীয়তে আজকের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতাকে হত্যা করার যে প্রক্রিয়া করা হয়েছিল, গ্র্যান্ড চার্জ করে, আল্লাহ রসুল বেঁচে গেছেন, এই মামলায় কিন্তু ওনার নামে এসছে। তার মানে কি, আবার যখন এই ধরনের সুযোগ পাবেন, হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন, এর আগে উনি দেশে আসবেন না। সেই প্রক্রিয়া যদি সফল হয়, হয়তো হবে না। আমি তো আগেও বলেছি, আমরা ষড়যন্ত্রের কাছে বুঝতে পারে শিকার হই। লক্ষ্য করে দেখেছেন, প্রতিটা 15 আগস্ট আগে ঢাকা শহর বা ঢাকার বাইরে কোনো ঘটনা ঘটে। তার মানে কি, এবার ঘটেছিল? হয় না, প্রত্যেকবার প্রায় হয়। কখন হয়েছে? সরকার ব্যবস্থা নিচ্ছেন। তার মানে কি, এখন আপনারাই করেন। তারা কিন্তু এই যে নির্বাচন আসে না, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে না, আসতে পারবে না, ওই ধরনের পথ খুঁজছেন। দেশকে আনরেস্ট করতে চান, বিদেশের কাছে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, এটা নিশ্চিত। আসতে গেলে তো নির্বাচনের মধ্যে আসতে হবে। আপনি বলেন, দেখুন আমরা যারা রাজনীতি করি, আমরা কি, বা আপনারা যারা সাংবাদিক বা ইয়ে আছে, আপনারা কি এটা বিবেচনা করেন না যে নির্বাচনে কে কতটা সিট পেয়ে, কার অবস্থান কি? অবশ্যই বলা হচ্ছে না। বিবেচনা কি আপনাদের মধ্যে আছে? অবশ্যই থাকবে না কেন? আমরা তো আশা করেছিলাম এই নির্বাচনে যদি বিএনপি আসতো অনেকগুলি সিট পেত, কিন্তু আসে নাই কেন? কতগুলি নেতা কে দেবেন, কতগুলি সিট সেটা তো ভোটাররা ঠিক করতে পারত। তবে সেটা বাড়তো। আপনি লক্ষ্য করে দেখেছেন, তাহলে হচ্ছে কি বিএনপি এই সংসদে বিরোধী দল পাইতো, বিরোধী দলের নেতা হতো। এটা তো ওই যে ওই নেতা চান না। 18 সালের নির্বাচনে এই মহাসচিব পাশ করেছিলেন না, উনি শপথ নিতে পারলেন না কেন? সিদ্ধান্তটা কি ওনার? তার মানে কি উনি শপথ নিলে সংসদে কথা বলবেন, উনি নেতা হবেন, হয়তো এটাও চান নাই। ফখরুল সাহেবের সিদ্ধান্ত এটা। আপনি কি ফখরুল সাহেব বলছে? না আপনি বলেন ফখরুল সাহেব তো এখানে উনি নির্বাচিত হয়েছেন, শপথ নেবেন না, সিদ্ধান্তটা তার ব্যাপার। শেষ 1 মিনিট বলি কি, এই যে স্কাইপিতে আন্দোলন করে ঘোষণা দিয়ে এই যে 28 অক্টোবর আমাদের ধারণা ছিল তো বিএনপি নির্বাচনে আসবে, সেইভাবে সারা বাংলাদেশে সমাবেশ করেছিলেন। 28 অক্টোবর যে ঘটনাটা করলো ঢাকার রাজপথে, লক্ষ্য করে দেখেছেন, পরবর্তীতে কোন আন্দোলনের সংগ্রামে নেতারা কিন্তু দাঁড়াতে পারেন নাই, কারণ মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়েছিলেন যে এই ঘটনা ঘটনা ঠিক হয় না। উনি তো বলে শেষ করতে পারছেন না। আচ্ছা, উনি একটা কথা বলেছেন বয়সজনিত কারণে। আচ্ছা কিরণ ভাই, আপনি বলেন তো, ধরেন লাইক একটা সে ফর আপনার বয়স 50, ধরেন আমার 52 বা 53, আমি বলি, আমি একটা এক্সাম্পল দিলাম, বা উনি 55 বা 52, 50 আর 52-এর মধ্যে একটা বয়সের পরে আর কতটুকু আর ফারাক থাকে? আজকের প্রধানমন্ত্রী উনি 76 বা 77, আর আজকের যিনি রাজপথের বিরোধী দলীয় নেত্রী
সাবেক প্রধানমন্ত্রী, ওনার বয়স ধরেন ৭৯ বা ৮০, এই ২ বছরে কি ওনারা বয়সজনিত কারণে সমস্যা হয় না? খালি কি আমার নেত্রীর বয়সজনিত কারণে সমস্যা হয়? এই যে বলে ওনার নেত্রী বলে বৃদ্ধ, এক পা কবরে, বাজে বাজে কথা তো বলতে কোনো হয় না। আমরা এগুলা বলতে পারি না। সভ্যতা মানুষকে কিন্তু অনেক কিছু শিখায়, অনেক কিছু ত্যাগও শিখায়। ওনাদের মধ্যে তো এটা নাই। ওনারা তো সব বিএসসি, অমুক ইসলাম বিএসসি, অমুক ইসলাম আইএসসি এই দিয়ে লেখাপড়া করে দেশ চালাইছে। এই জন্য বলতে পারে, স্বাভাবিকভাবে যে কথাগুলো বলতে পারে আমরা বলতে পারি না। আমরা সর্বোচ্চ বলতে পারি সিনিয়র সিটিজেনশিপ। তো সিনিয়র সিটিজেনশিপ কি ওনারা কি 50 বছরের প্রধানমন্ত্রী? অবশ্যই না। তাহলে এটা আমার মনে হয় যে এই সম্মানটুকু রাখা উচিত প্রত্যেকটা মানুষের। আপনি সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। আর যে কথাটা আপনারা বলছেন, আমরা লিফলেট বিতরণ করছি। আমরা আবারও বলছি, উপজেলা নির্বাচনে এইবারও ভোটাররা যাবে না। এইবারও আপনার মাধ্যমে সারা বাংলাদেশকে এটাই আমাদের মেসেজ, এইবারও ভোটাররা যাবে না। আমাদের লিফলেট সেটাই বলে, এবং এটা আমাদের মৌলিক অধিকার। এই অধিকার ভোট দেওয়ারও যেমন অধিকার আছে, ভোট না দেওয়া বলাটারও অধিকার আছে। আমি আমার জায়গা থেকে খুব ঠান্ডা মাথায় সুস্থভাবে বললাম যে এই উপজেলা নির্বাচনের ভোটটাও জাতীয় সংসদের মতোই বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। জি জি, প্রিয় দর্শক, আমি ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে, অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং নীলুফার চৌধুরী মনি, তাদের দুজনকে। আমরা আলোচনার সর্বশেষ যে সিদ্ধান্ত গ্রহণ করবার কোনো রকম কোনো সুযোগ আমাদের নেই, তবে এই আলোচনা চালিয়ে যেতে হবে। এই আলোচনা চলবে, কতদিন চলবে, কতদিন পর্যন্ত আলোচনার পরিসমাপ্তি হবে সেটি আরও অনেক দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তারপরও আমি মনে করি যে একটা ঐক্যের রাজনীতি, একটা জাতীয় সমঝোতা, একটা সৌন্দর্য রাজনীতির মধ্যে সকল পক্ষের মধ্যে যাতে একটা বিবেচনাবোধ জাগ্রত হয়, সেই প্রত্যাশা করে আমরা আমাদের আজকের ইস্পাহানী মির্জাপুর শিবরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।